হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে সময় এবং দূরত্ব যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদেরকে করাবো। তো এই অঙ্কগুলো আগামী যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে এই টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় এবং দূরত্ব যে চ্যাপ্টার সে ব্যাপারে যে অঙ্কগুলো করাচ্ছি মোটামুটি পুরো চ্যাপ্টার কভার করে যাবে। তো চলো আমরা শুরু করে দিই। প্রথম যে অঙ্ক দেখো, সেই প্রথম অঙ্কতে কি বলছে যে এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার। তো একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কি, যে এখানে যেটা বলছে যে 150 মিটার যাচ্ছে 25 সেকেন্ডে, তাই না? তো 25 সেকেন্ডে যদি যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে না, 25 সেকেন্ডে যাচ্ছে কত না 150 মিটার। তো আমরা জানি যে গতিবেগ যদি বের করতে হয় তাহলে গতিবেগটা কী হবে না, দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে কি, যে 25 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার, তাহলে এক্ষেত্রে গতিবেগ কত হবে না, তাকে আমরা যে দূরত্ব আছে তাকে আমরা কি করব না, সময় দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা বেরোবে সেটা কিন্তু কি বেরোবে না, মিনিট পার সেকেন্ড, এটাই কিন্তু উত্তর বেরোবে, ঠিক আছে? কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে যে গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার। তাহলে একটা জিনিস আমাদের দেখতে হবে যে 150/25 যেটা হবে সেটা তো 25 কী হবে না, মিনিট পার সেকেন্ড হবে। তো এটাকে যদি আমরা কনভার্ট করি, কিসে কনভার্ট করব, যেহেতু উত্তর আমাকে চেয়েছে কিসে না, কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে গেলে আমাদের একটা জিনিস কনভার্ট করার, সেটা হচ্ছে কি, যে একে 18/5 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি যে কিলোমিটার পার কি আছে না আওয়ার, এটা থেকে যদি আমরা কোথায় যাই না মিটার পার সেকেন্ড, এখানে যদি যাই তাহলে সেক্ষেত্রে কী হবে, আর মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কোথায় যাই না কিলোমিটার পার আওয়ার, এটাতে যদি, তার সেক্ষেত্রে কী হবে, একটা জিনিস দেখো যে কিলোমিটার থেকে মিটার এটা হচ্ছে কি ছোট, তো ছোট যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, উপরে ছোট থাকবে নিচে বড় থাকবে। আর মিনিট পার কিলোমিটার, মিনিট থেকে যদি কী হয়, মিনিট পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যদি যায় তাহলে সেক্ষেত্রে কী হবে না, ছোট থেকে বড়তে যাচ্ছি, মিনিট থেকে কিলোমিটারে যাচ্ছি, মিটার থেকে কিলোমিটারে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে না, উপরে বড় রাখতে হবে এবং নিচে ছোট রাখতে হবে, এই দুটো জিনিস, আর কিছুই নেই। তাহলে এই ক্ষেত্রে কী আছে না 150 মিটার বাই 25 সেকেন্ড, তো সেখান থেকে আমাদের যেতে হবে কি না কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারে যদি যাই তাহলে সেক্ষেত্রে কী হবে, মিনিট থেকে বা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে 18/5 আমাদের গুণ করতে হবে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে দেখো, 25 দিয়ে করলে 1 হচ্ছে, আর একটা 25 দিয়ে করলে কত হচ্ছে 6 হচ্ছে, ঠিক আছে? তাহলে 18 আর 6 তাহলে কত হচ্ছে না 108/5, তাহলে 5 দিয়ে 10, 5 একে 5, 3 হবে 30, 5 6 30, তাহলে এক্ষেত্রে কত হবে না 21.6 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর। তাহলে কিছুই নেই অঙ্কের ক্ষেত্রে, তবু এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তাহলে এখানে যেটা বলছে যে 25 সেকেন্ডে 150 মিটার যাচ্ছে, তাহলে তার গতিবেগ সেটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে শুধু কিছুই নেই, আমরা যেহেতু জানি যে গতিবেগটা হচ্ছে কি দূরত্ব বাই সময়, এটাকে দিয়ে যদি আমি করে দিই তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যেহেতু কিলোমিটার পার আওয়ারের কথা বলেছে, তাহলে সেক্ষেত্রে কী হবে না, তাকে আমরা 18/5 দিয়ে গুণ করে দেবো, তাহলে যা হবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। তো এই ক্ষেত্রে উত্তর কত না 21.6 কিলোমিটার পার আওয়ার। এবারের অঙ্ক দেখো, এই অঙ্কটাতে বলছে যে এক ব্যক্তি কোনো স্থানে 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 35 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এটার আবার কী দিয়ে দেয় না, দূরত্ব দিয়ে দেয়। তো যেটাই দিক, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি যে দুটো যে গতিবেগ সেটা একটা হচ্ছে এক্স এবং আর একটা হচ্ছে ওয়াই। যেমন এখানে কি দিয়েছে, যাওয়ার সময় গেছে 15 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে গেছে, এবং ফেরার সময় কত এসছে না 35 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে এসেছে। তো এটার জন্য এটার একটা পদ্ধতি এইরকমই, যে 2x/y/x+y, এটাকে যদি আমরা সমাধান করে নিই তাহলে সেক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে একটা স্পিডে গেছে এবং আরেকটা স্পিডে চলে এসে ফিরে এসেছে, তাহলে তার যে গড় যে গতিবেগ সেটার ক্ষেত্রে কী হবে না, সরাসরি এটাই করব, 2 × xy
বাই এক্স প্লাস ওয়াই। এখানে এক্স এবং ওয়াই হচ্ছে কি না দুটো স্পিড, একটা যাওয়ার সময় এবং আর একটা আসার সময়। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না 2 আর একটা এক্স হচ্ছে কত 15 আর ওয়াই হচ্ছে কত এক্ষেত্রে 35 ডিভাইডেড বাই 15 প্লাস 35। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না 2 ইন্টু 15 ইন্টু 35, ঠিক আছে। আর নিচে কত হয়ে যাচ্ছে না 15 আর 35 50। তো 2 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 25, 5 দিয়ে কাটলে 3, এখানে 5 দিয়ে করলে কত হবে 5 হবে, এটা 5 দিয়ে করলে কত হবে 7। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 21 কিলোমিটার পার আওয়ার। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আর একটাভাবে করা যায়, সেটা হচ্ছে কি যে দুটো স্পিড আছে তাদের এলসিএম করে ধরে নিতে হবে যে তাদের দূরত্ব কত না এই দুটোর এলসিএম। তাহলে সেক্ষেত্রে 15 কিলোমিটার করে গেলে কত সময় লাগছে আর 35 কিলোমিটার করে গেলে কত সময় লাগছে। তাহলে সেক্ষেত্রে আমরা দূরত্ব পেয়ে যাব এবং সময় পেয়ে যাব। তো দূরত্বকে যদি টোটাল সময় দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে গড় গতিবেগও আমরা পেয়ে যাব। তো সরাসরি সেটা না করেও আমরা এইভাবে করতে পারি, সেটা হচ্ছে কি যে দুটো যে গতিবেগ থাকবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সেটা কী হবে, দুটো গতিবেগকে আমরা 2 দিয়ে গুণ করবো এবং নিচে দুটো গতিবেগকে যোগ করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে আমাদের সহজে উত্তর হয়ে যাবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত 21 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গড় গতিবেগ। এবারের অঙ্ক দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটাতে কি বলছে যে এ এবং বি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 30 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তো একটা দিয়েছে কত 8 এবং আরেকটা হচ্ছে কত না 6, দুটো স্পিড দিয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে 8 কিলোমিটার আর একটা হচ্ছে কত 6 কিলোমিটার। তো এখানেও আমরা এক্স ওয়াই দিয়ে আমরা করে ফেলতে পারি। এছাড়াও আগের অঙ্কের ক্ষেত্রে তো এক্স ওয়াই দিয়ে করে দেখালাম, এবার এক্স ওয়াই ছাড়াও তোমরা খুব সহজে করতে পারবে। সেটা কিভাবে দেখো না একটা জিনিস যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে কী হবে না এদের এলসিএম করে নেবে, যে দূরত্ব কত না যে দুটো স্পিড দিয়েছে তার দূরত্ব তার এলসিএম করে ফেলবে এবং সেটাই হচ্ছে দূরত্ব। তাহলে 8 এবং 6, তো এদের এলসিএম করলে কত হয়ে যাবে বলো দেখি। এদের যদি এলসিএম করি তাহলে সেক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে কত না 24, ঠিক আছে। তো ধরলাম এদের মধ্যে দূরত্ব কত না 24 কিলোমিটার, 8 আর 6 রয়েছে জাস্ট এলসিএম। তাহলে একটা জিনিস দেখো যে 24 কিলোমিটার যখন 8 কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে, মানে 24/8, তো সেক্ষেত্রে কত লাগবে না 3 ঘন্টা লাগবে, ঠিক আছে। আর যখন 6 কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন এই 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে না 6, তো সেক্ষেত্রে কত লাগবে না 4 ঘন্টা সময় লাগবে। তাহলে এই যে ডিফারেন্সটা কত না দুজনের ক্ষেত্রে যে ডিফারেন্স এটা 4 ঘন্টা এবং 3 ঘন্টা। তাহলে 1 ঘন্টার ডিফারেন্স হচ্ছে যখন দূরত্ব কত না 24 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু আমাদের প্রশ্নে দিয়েছে কি যে প্রশ্নে দিয়েছে 1 ঘন্টার নয়, তাদের সময়ের পার্থক্য কত না 30 মিনিট। 30 মিনিট বা এক্ষেত্রে কী বলবো যে হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে এক্ষেত্রে না যেটা রয়েছে তাকে আমরা সেভ 1/2, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা সরাসরি আমরা গুণ করে দেবো 1/2 দিয়ে, তাহলে 2 দিয়ে কাটলে সেক্ষেত্রে কত হবে 12 হবে। তার মানে এক্ষেত্রে দূরত্ব কত না 12 কিলোমিটার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এটাই, 12 কিলোমিটার হচ্ছে দূরত্ব, ঠিক আছে। তাহলে আগে যে অঙ্কটা করিয়েছিলাম সেটা আমরা এক্স ওয়াই দিয়ে করেছিলাম এবং বলেছিলাম যে এক্স ওয়াই না করেও আমরা সেক্ষেত্রে যে দূরত্ব করে বের করব না যে স্পিড থাকবে তার আমরা এলসিএম করব, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। যেমন এটা এই ক্ষেত্রে দেখালাম যে একটা স্পিড হচ্ছে 8 কিলোমিটার, একটা হচ্ছে 6 কিলোমিটার। তাহলে এদের মধ্যে দূরত্ব কত না ধরলাম এদের এলসিএম করলে কী হবে দুটো ডিভিজিবল হবে, খুব সুবিধা হবে। তো 8 আর 6 এলসিএম কত 24 কিলোমিটার। তাহলে 24 কিলোমিটার যে দূরত্ব হয়, যে 8 কিলোমিটার স্পিডে যাচ্ছে তার সময় লাগবে কত 24/8 মানে 3 ঘন্টা। আর যে 6 কিলোমিটার দূরত্ব যাচ্ছে স্পিডে যাচ্ছে তার সেক্ষেত্রে কত সময় লাগবে না 4 ঘন্টা লাগবে 24/6। তাহলে এদের সময়ের পার্থক্য কত না সময়ের পার্থক্য হচ্ছে 4 এবং 3, এদের পার্থক্য হচ্ছে কত 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যখন পার্থক্য তখন দূরত্ব কত না 24 কিলোমিটার। কিন্তু আমাকে অঙ্কে বলেছে যে 1 ঘন্টার পার্থক্য নয়, পার্থক্য কত না আধা ঘন্টা বা 30 মিনিট। 30 মিনিট মানে কত হাফ অ্যান আওয়ার। তাহলে যখন 1 ঘন্টায় যদি 24 কিলোমিটার তাহলে আধ ঘন্টায় কত হবে 24-এর হাফ হবে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 12 কিলোমিটার। তো এবারের অঙ্ক দেখো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে অঙ্কটা আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে এক ব্যক্তি 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়।
তো গন্তব্যস্থলে দূরত্ব কত। তো অঙ্কটা বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ। তো ছাত্রের স্কুলে যাওয়ার ব্যাপার থাকে যে বাড়ি থেকে যখন যাচ্ছে একটা স্পিডে গেলে আগে যাচ্ছে, আর একটা স্পিড বাড়িয়ে দিলে কী হচ্ছে না আগে পৌঁছে যাচ্ছে, স্পিড কম থাকলে পরে পৌঁছচ্ছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা খুব সহজেই করব। তো এখানে দুটো স্পিড দিয়েছে, একটা হচ্ছে কত না একটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, এই একটা স্পিড দিয়েছে, এবং আরেকটা দিয়েছে কত না 6 কিলোমিটার পার আওয়ার, এই দুটো স্পিড দিয়েছে। এবং বলছে যে যখন 4 কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন সেক্ষেত্রে কী হচ্ছে না 5 মিনিট লেট হয়ে যাচ্ছে। তো লেটটাকে আমরা মাইনাস করে করব, 5 মিনিট লেট হয়ে যাচ্ছে। এবং যখন 6 কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন সে কী হচ্ছে না 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তো আগে যেটা যাচ্ছে সেটার ক্ষেত্রে আমরা কী করব না 5 প্লাস ধরে নেব এইভাবে। তাহলে এক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানেও তোমরা যে স্পিড আছে সেই স্পিডের ক্ষেত্রে এলসিএম করেও তোমরা করতে পারো। এছাড়াও এর ক্ষেত্রে খুব সহজ পদ্ধতি হচ্ছে কি, সেটা হচ্ছে কি যে দুটো স্পিড আছে সেই দুটো স্পিডকে আমরা কি করব না গুণ করব, এবং যে দুটো স্পিড আছে সেই দুটো স্পিডের ডিফারেন্স দিয়ে ভাগ করব, এবং যে সময়ের যে গ্যাপ আছে সেই সময়ের গ্যাপ দিয়ে আমরা গুণ করে দেবো। তো সময়ের গ্যাপ কত, এখানে 5 আর এখানে 5, তো সময়ের গ্যাপ হচ্ছে কত না 10 মিনিট। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, তাহলে 10 দিয়ে গুণ করব, এবং এটা হচ্ছে কি যে যেহেতু এই 4 এবং 6 এগুলো হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এই 10 হচ্ছে কিলোমিটার নয়, এটা হচ্ছে কত বা ঘন্টা নয়, এটা হচ্ছে কি মিনিট। তাহলে এটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। এটাকে সলভ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না 4 গুণিতক 6, আর 6 থেকে 4 গেলে কত 2, আর এক্ষেত্রে কত হবে না 10-এর 6 মানে সেক্ষেত্রে আমরা সরাসরি 1-এর 6 আমরা করে নিতে পারি। ঠিক আছে, 6 এবং 6 কেটে গেল, 2 আর 4কে কাটবো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 2 কিলোমিটার হচ্ছে কত না গন্তব্যস্থলের দূরত্ব। তো খুব সহজভাবে এই ধরনের যখনই কোনো অঙ্ক থাকবে সেক্ষেত্রে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দুটো স্পিড থাকবে সেই দুটো স্পিডের আমরা গুণ করব এবং নিচে তাদের ডিফারেন্স দেবো। আর গুণ করব কিসের সঙ্গে না সময়ের যে গ্যাপ, শুধু এইটুকু খেয়াল রাখবে সময়ের গ্যাপ কি না যখন দেরিতে পৌঁছচ্ছে আগে পৌঁছচ্ছে। ঠিক আছে, এই ধরনের যখন থাকবে সেক্ষেত্রে দুটো সময়কে আমরা কি করব না যোগ করে ফেলবো। আর যে ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটোই দেরিতে পৌঁছচ্ছে বা দুটোই কী হচ্ছে না আগে পৌঁছে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সময়ের ক্ষেত্রে গ্যাপ মানে কি না বিয়োগ করে ফেলবো। ঠিক আছে, এইটুকু শুধু মনে রাখতে হবে। তো তাহলে সরাসরি আমরা এইভাবে এই পদ্ধতিতে আমরা খুব সহজে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করে ফেলবো, এবং এই অঙ্কের ক্ষেত্রে আমরা সেভাবে করে উত্তর পেয়ে গেলাম কত না গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে কত 2 কিলোমিটার। তো এবারের অঙ্ক দেখো, অঙ্কটাতে বলছে যে একটি ট্রেন শিয়ালদা থেকে লালগোলা 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন লালগোলা থেকে শিয়ালদা 4 ঘন্টায় পৌঁছয়। তারা একই সময় স্টেশন দুটি থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলে কখন তাদের সাক্ষাৎকার হবে। তো দুটো স্পিড দিয়েছে, একটা হচ্ছে কি না একটা হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে 6 ঘন্টায় একটা, এবং আরেকটা হচ্ছে কত না 4 ঘন্টায় পৌঁছচ্ছে। ঠিক আছে, এদের যে অভিমুখ সেই অভিমুখটা কি না বলছে যে যার দিকে আসছে, তার মানে একটা হচ্ছে শিয়ালদা থেকে যাচ্ছে আর একটা হচ্ছে কি না একটা হচ্ছে লালগোলা থেকে আসছে। ঠিক আছে, তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে এই আপেক্ষিক যে গতিবেগ যখন কি হবে না পরস্পরে যখন কি হচ্ছে বিপরীতমুখী যখন হয় তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর যখন একই ডিরেকশানে যখন যাবে যদি একই ডিরেকশানে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে না মাইনাস হয়ে যাবে, আর যখন অপোজিট ডিরেকশানে হয় তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে না সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার স্পিডের ব্যাপারে। তাহলে এই ক্ষেত্রে দেখো সে স্পিড তো আমরা করব কিন্তু স্পিডটা তো আগে বের করতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে বা এই ধরনের সমস্ত অঙ্কের ক্ষেত্রে কী হবে না যে দুটো এখানে স্পিড নেই এখানে স্পিড আমাদের বের করতে হবে। তাহলে যেটা সময় লাগছে তাদের আমরা এলসিএম নিয়ে নেব, 6 এবং 4 এদের এলসিএম কত হবে না এদের হচ্ছে এলসিএম হচ্ছে কত 12। তাহলে আমি ধরে নিলাম যে শিয়ালদা থেকে লালগোলা এই যে দূরত্ব কত না 12 কিলোমিটার। ঠিক আছে, 12 কিলোমিটার হচ্ছে দূরত্ব। তাহলে একটা জিনিস দেখো যেখানে 6 ঘন্টা লেগেছে, ঠিক আছে যেখানে 6 ঘন্টা লেগেছে 12 কিলোমিটার যেতে, তাহলে সেক্ষেত্রে স্পিড কত হবে। ঠিক আছে, 6 ঘন্টায় 12 কিলোমিটার গেছে, তার মানে সেক্ষেত্রে স্পিড কত না 2 কিলোমিটার পার আওয়ার। আরেকটা গেছে 4 ঘন্টায় গেছে 12 কিলোমিটার, কেন ডিস্টেন্স তো 12 কিলোমিটার, তো 4 ঘন্টায় গেছে কত না 4 ঘন্টায় গেছে 12 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে স্পিড কত 4 ঘন্টায় যদি 12 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত 12/4, তো সেক্ষেত্রে স্পিড হয়ে যাবে কত না 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো স্পিড আমরা পেয়ে গেছি, এবং এক্ষেত্রে স্পিড কি হয়েছে না যেহেতু যে যার অভিমুখে আসছে মানে শিয়ালদা থেকে লালগোলার দিকে যাচ্ছে এবং লালগোলা থেকে শিয়ালদার দিকে আসছে, তো স্পিড যেহেতু কী হচ্ছে না অভিমুখ যে যার দিকে আসছে তাহলে সেক্ষেত্রে স্পিড কী হয়ে যাবে না প্লাস হয়ে যাবে।
তাহলে সেক্ষেত্রে স্পিড এক্ষেত্রে কী হবে না, এক্ষেত্রে হবে 2 + 3, তো সেক্ষেত্রে স্পিড হয়ে যাবে 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে দূরত্ব ছিল সেই দূরত্ব কত, 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটার যেতে কত সময় লাগবে না, 12কে আমরা সে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে না, 5 দিয়ে ভাগ করলে 5 × 2 = 10 আর 2 = 20, তাহলে 5 × 4 = 20। তো এত হচ্ছে কি না আওয়ার। তো এটা যদি এইভাবে থাকে 2.4 আওয়ার তাহলে ঠিকই আছে ঘন্টা, আর যদি ঘন্টা এবং মিনিটে কনভার্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে না 2 ঘন্টা তো হবেই, আর 4 মানে 0.4 মানে কত, 4/10 ঘন্টায় কনভার্ট করলে কী হবে না 60 দিয়ে করে দেবো আমরা, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 10 × 6 = 60, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 2 ঘন্টা আর 6 × 4 = 24 মিনিট হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তাহলে বুঝতেই পারছো যে এর আগের অঙ্কের ক্ষেত্রে যেমন আমরা করেছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে, যে সেটা হচ্ছে কি যে যখন এই ধরনের থাকবে স্পিড থাক বা দূরত্ব থাক, অঙ্কটাকে খুব সহজ করার জন্য আমরা কি করব, যে ফিগারগুলো দেওয়া থাকবে তাদের এলসিএম করব, তাহলে সেক্ষেত্রে কী হবে না আগে যেমন বলেছিলাম যে এগুলো খুব সহজেই ডিভিজিবল হয়ে যাবে এলসিএম করলে, তো সেভাবে আমরা করব। তাহলে কি আছে না একটা 6 ঘন্টায় পৌঁছচ্ছে, একটা 4 ঘন্টায় পৌঁছচ্ছে, তাহলে এদের এলসিএম কত না এলসিএম 12। তা ধরলাম যে শিয়ালদা থেকে লালগোলা দূরত্ব কত 12 কিলোমিটার, তাহলে যার 6 ঘন্টা লেগেছে তার স্পিড কত হবে না 12/6, তাহলে 2 কিলোমিটার/আওয়ার। আর যার 4 ঘন্টা লেগেছে 12 কিলোমিটার যেতে তার স্পিড কত হবে 12/4, তো সেক্ষেত্রে 3 কিলোমিটার/আওয়ার। যেহেতু অভিমুখ কী আছে না পরস্পরের ডিরেকশান হচ্ছে অপোজিট, তো অপোজিট যদি ডিরেকশান হয় তাহলে সেক্ষেত্রে স্পিড কী হয়ে যাবে, তো সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কত হবে 2 কিলোমিটার/আওয়ার প্লাস 3 কিলোমিটার/আওয়ার, তো সেক্ষেত্রে স্পিড হয়ে যাবে কত 5 কিলোমিটার/আওয়ার। তাহলে এই 12 কিলোমিটার যে দূরত্ব সেটা যেতে কত সময় লাগবে সেটাই তো উত্তর হবে। তাহলে 12কে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে না 2 ঘন্টা 24 মিনিট। এবারে দেখো সময় দূরত্ব চ্যাপ্টার থেকে বাঁদরের তৈলাক্ত বাঁশে ওঠানামার যে অঙ্ক, সেই অঙ্কটাতে কি বলছে, একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। স্তম্ভের শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে। তো এখানে একটা জিনিস দেখো যে এখানে কি বলছে না যে বাঁশটার যে দৈর্ঘ্য সেটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কত না 96 মিটার। ঠিক আছে, 96 মিটার হচ্ছে বাঁশটির দৈর্ঘ্য, এবং বলছে যে প্রথম 1 মিনিটে সে কত যাচ্ছে না 20 মিটার উঠছে, এবং পরবর্তী 1 মিনিটে সে কি করছে না সেখানে 4 মিটার নেমে পড়ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই 4 হচ্ছে কি নেমে পড়ছে, তার মানে এটা হচ্ছে কি মাইনাস। তার মানে একটা জিনিস দেখো যে প্রতি 2 মিনিটে কত হচ্ছে না প্রতি 2 মিনিটে ও কী করছে 20 - 4, তো 16 মিটার সে কিন্তু উঠছে। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, যে 1 মিনিটে 20 মিটার উঠে যাচ্ছে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যাচ্ছে, তার মানে 1 + 1 প্রতি 2 মিনিটে সে কত যাচ্ছে 20 - 4, তো 16 মিটার যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে 96 মিটার যেতে তার কত সময় লাগবে, তোমরা যদি সরাসরি 96কে 16 দিয়ে ভাগ করে দাও তাহলে সেক্ষেত্রে 16 × 6 = 96, তাহলে 6-এর 2 গুণ, তো সেক্ষেত্রে কত 12 মিনিট যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, এবং 12 মিনিট তো অবশ্যই একটা উত্তর দেওয়া থাকবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব না সে 1 কমিয়ে নেব। এখানে একটা জিনিস দেখো যে 96 হতে গেলে কত হবে 16 × 6 হবে, তো 6 নেব না, আমরা কত নেব না 5 নেব। ঠিক আছে, তো 5 যদি আমরা একে গুণ করি তাহলে কত হবে 16 × 5 = 80 মিটার। ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে আমরা এটাকেও 5 দিয়ে গুণ করব, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না এটা হচ্ছে 10 মিনিট। তাহলে 10 মিনিটে কত যাবে না সে 1 কমালাম, কারণ 16 × 6 = 96, তো আমরা 1 কমিয়ে কত করছি না 5 করছি, 16 × 5 = 80, তাহলে 80 মিটার উঠে গেছে, তার সময় লেগে গেছে কত 10 মিনিট। তাহলে বাকি আছে কত না বাকি আছে এখন 96 - 80, তো বাকি আছে কত না 16 মিটার তার এখনও উঠতে বাঁদরটির বাকি আছে। তো এই 16 মিটার উঠতে তার যেটুকু সময় লাগবে, তো এই 16 মিটার উঠতে কি হবে, কেন আমরা 1 বাদ দিয়ে দিচ্ছি 1 গুণ, তার কারণ দেখো যে লাস্টের যে ডিস্টেন্সটা থাকবে সেটা যদি 20 মিটার বা 20 মিটারের মধ্যে থাকে তাহলে সে কিন্তু উঠে যাবে, তারপরে কিন্তু শীর্ষে উঠে গেলে তারপরে আর কিন্তু নামবে না। যেই কারণে আমরা এখানে 16 × 6 না করে আমরা সরাসরি কী করেছি না 1 কমিয়ে রেখেছি, 16 × 5 = 80, তাহলে লাস্টে যেটা যাবে সেটা কিন্তু নামবে না, শুধুমাত্র উঠবে। তো উঠবে কত না 20 মিটার উঠতে গেলে সময় লাগে কত না 1 মিনিট, সেটাই তো করে যে প্রতি 1 মিনিটে 20 মিটার উঠে যায়, তো এবার তো আর নামবে না সে, তাই না। তাহলে 20 মিটার উঠতে যদি 1 মিনিট সময় লাগে তাহলে 1-এর ক্ষেত্রে কত লাগবে না 1/20, আর বাকি আছে কত 16, তাহলে 16 মিটার উঠতে কত সময় লাগবে না 1/20 × 16, তাহলে এক্ষেত্রে কাটলে কত হবে 4, আর এখানে 5, তার মানে 4-এর 5 কি না মিনিট সময়। তাহলে টোটাল সময় কত লাগলো 10 মিনিট প্লাস 4-এর 5 মিনিট।
ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমার টোটাল সময় লাগবে কত না 10 মিনিট 10 পূর্ণ 4/5 মিনিট হচ্ছে আমাদের উত্তর। তো এই তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠানামার ক্ষেত্রে একটা জিনিস সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সরাসরি তুমি যদি ওই 1 মিনিটে 20 যাচ্ছে, পরে 1 মিনিটে 4 নেমে যাচ্ছে, 2 মিনিটে 16, তাহলে 96 কত, 96কে 16 দিয়ে ভাগ করবো, কত হবে 6 হবে। তাহলে উত্তর সেক্ষেত্রে 6 দিয়ে 12 মিনিট, অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ এখানে একটা ধারণা খেয়াল রাখতে হবে যে লাস্টে যে ডিস্টেন্সটা থাকবে, লাস্টের ডিস্টেন্স যেটা বা যেটা বাকি থাকবে যেটা উঠতে, সেইটা যদি 20 মিটার বা 20 মিটারের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে শুধুমাত্র উঠবে, সে কিন্তু আর নামবে না, তাই না। তো এক্ষেত্রে দেখো যে সেই কারণে আমরা 6 না নিয়ে 5 নিয়েছি। তো তাহলে কী হচ্ছে না 96 থেকে 80 গেলে যে 16 মিটার, এই 16 মিটারে সে তো এক লাফে সে তো 20 মিটার উঠে যেতে পারে, তা সে নামবে কেন? তাহলে বাকি তো আছে 16 মিটার। তাহলে 16 মিটার যাবে কি না প্রতি মিনিটে যে 20 মিটার করে যাচ্ছে এই স্পিডে যাবে। তাহলে 20 মিটার যেতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে 16 মিটার যেতে কত সময় লাগবে না 4/5 মিনিট। তাহলে এখানে 4/5 মিনিট আর আগে হচ্ছে 10 মিনিট। তাহলে এই স্তম্ভে উঠতে বাঁদরটির কত সময় লাগবে না 10 পূর্ণ 4/5 মিনিট। এই অঙ্কতে কি বলছে দেখো যে স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির এক স্থানে পৌঁছতে 1.5 ঘন্টা দেরি হয়। স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগবে? তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখানে একটা জিনিস দেখো যে এখানে কি বলছে যে স্বাভাবিক যে বেগ তার 3/4 অংশ, তার মানে এখানে যে স্পিডের কথা বলছে সেটা হচ্ছে কত না স্বাভাবিক স্পিডের তার 3/4 অংশ। তার মানে স্বাভাবিক স্পিড নয়, স্বাভাবিক স্পিড যদি 1 ধরি তো এটা তো 1-এর থেকে কম। তার মানে 4 কিলোমিটার স্পিডে গেলে সে এখন যাচ্ছে কত না 3 কিলোমিটার স্পিডে। তো এর জন্য সময় কত লাগবে এইটুকু শুধু আমাদের অঙ্কের ক্ষেত্রে ধরার ব্যাপার আছে। সেটা হচ্ছে কত যে আমরা জানি এই সময় দূরত্ব যে অঙ্কটা, সেই অঙ্কেতে স্পিড এবং টাইম এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি না ব্যস্তানুপাতিক সম্পর্ক বা রিভার্স, একদম অপোজিট, উল্টো। যদি স্পিডকে আমরা ডাবল করে দিই তাহলে সময় কি হয়ে যাবে, যা লাগতো তার ঠিক অর্ধেক হয়ে যাবে। বা কোথাও যদি আমরা সময়টাকে বেশি করাতে চাই বা দেরিতে পৌঁছতে যাই কোথাও, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে স্পিডে আমরা যাচ্ছি তার থেকে স্পিডটাকে আমাকে কী করতে হবে, কমিয়ে দিতে হবে। সুতরাং স্পিড বাড়লে টাইম কমবে, আর কী হবে তার ঠিক উল্টোটা, ঠিক আছে। তো তাহলে এক্ষেত্রে যেহেতু ব্যস্তানুপাতিক বা ঠিক উল্টো, তাহলে স্বাভাবিক স্পিডের যদি 3/4 যায়, তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগবে না স্বাভাবিক যে টাইম লাগবে তার 4/3 লাগবে। এই হচ্ছে অঙ্কের ক্ষেত্রে যেটা মেন ধরা, যে স্পিড যদি স্বাভাবিকের থেকে 3/4 অংশে যায় স্বাভাবিক স্পিডের, তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগবে, এর ঠিক উল্টো, সেটা হচ্ছে কত না যা স্বাভাবিক সময় লাগে তার 4/3 অংশ লাগবে। তার মানে এক্ষেত্রে এটা তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কি না স্বাভাবিক যে সময় তার থেকে বেশি লাগছে। তো সেটা কত বেশি লাগছে না স্বাভাবিকটাকে আমরা 1 ধরে নিই, তাই না 1, তাহলে 4/3 থেকে যদি 1 বাদ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না 1/3। তাহলে স্বাভাবিক যে টাইম লাগার কথা সেটা কি হচ্ছে না 1/3 অংশ বেশি সময় লাগছে, কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে সেটা হচ্ছে কত যে 1.5 ঘন্টা। তার মানে এই 1/3 অংশ মানে হচ্ছে কত না এই 1.5 ঘন্টা, ঠিক আছে। তো এই 1/3 অংশ যদি 1.5 ঘন্টা হয়, তাহলে সেক্ষেত্রে পুরো যেটা সেটার জন্য কত হবে, জাস্ট আমরা উল্টো করে দেবো এখানে 1 পূর্ণ 1/2 বা 1.5 মানে কত না সেটা হচ্ছে 3/2। তাহলে এটাকে যদি আমরা 1/3টাকে আমরা এখানে নিয়ে এলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3/1। তার মানে সেক্ষেত্রে কত 9/2 বা সেক্ষেত্রে কত হয়ে যাবে না 4.5 ঘন্টা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে মেন যেটা ধরা সেটা হচ্ছে কি যে স্বাভাবিক স্পিডের 3/4 অংশ যাচ্ছে, তার মানে স্বাভাবিক সময়ের 4/3 অংশ লাগবে। তাহলে কত বেশি লাগছে না 4/3 - 1, তো 1/3 অংশ সময় বেশি লাগছে, কিন্তু অঙ্কে বলেছে যে স্বাভাবিক যে সময় তার থেকে 1.5 ঘন্টা বেশি লাগছে। তার মানে এই 1/3 অংশ মানে হচ্ছে কত না 1.5 ঘন্টা। তাহলে পুরো 1 অংশ বা যদি স্বাভাবিক স্পিডে যায় তাহলে সেক্ষেত্রে তার কত সময় লাগবে না 4.5 ঘন্টা সময় লাগবে। এবারের অঙ্ক দেখো একটু আলাদা টাইপের অঙ্ক। অঙ্কটাতে কি বলছে যে এক ব্যক্তি 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। সে 90 কিলোমিটার পথ যেতে কতক্ষণ তার সময় লাগবে, বা 90 কিলোমিটার পথ কতক্ষণে সে যাবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে তার যে স্পিড সেটা হচ্ছে টোটাল যে ডিস্টেন্স, সেই টোটাল ডিস্টেন্স হচ্ছে কত 90 কিলোমিটার, তাই না। তো 90 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে না, যেহেতু স্পিড এখানে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত না 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে তার 90 কিলোমিটার রাস্তা তার যেতে কত সময় লাগবে না 18 দিয়ে আমরা ভাগ করে দেবো, তো সেক্ষেত্রে কত লেগে যাবে 18 × 5 = 90, তো 5 ঘন্টা তার সময় লাগবে। এটা হচ্ছে একদম স্বাভাবিক যে স্পিডে
যদি কোথাও সে না থামে, সরাসরি ঘোড়ায় চড়ে যাচ্ছে, স্পিড হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার, 90 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে সেক্ষেত্রে টাইম কত না ডিস্টেন্স বাই সেক্ষেত্রে কত লাগছে না স্পিড, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 5 ঘন্টা তার সময় লাগবে। কিন্তু এখানে একটা জিনিস বলছে যে প্রতি 7 কিলোমিটার অন্তর অন্তর, তাই তো এখানে কি বলছে, হ্যাঁ প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করছে। তাহলে এখানে যে 90 কিলোমিটার যে দূরত্ব, সেখানে প্রতি 7 কিলোমিটার অন্তর যদি করে তাহলে সে কতবার ঘোড়া পরিবর্তন করবে বা পরিবর্তন করার জন্য সময় নেবে না 90কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো, তাই না? তো যেটা আসবে সেটা হচ্ছে কি না, যেটা 12 7 84, ঠিক আছে, 12 বার হবে, 13 বার হবে না, তার কারণ কি 12 7 84, তা থাকবে কত আর 6 কিলোমিটার, তো সেই 6 কিলোমিটারের মধ্যে সে তো আর থামবে না, তার কারণ সে থামছে কত প্রতি 7 কিলোমিটারে। তাহলে সে ওই 7 কিলোমিটার অন্তর অন্তর সে যদি ঘোড়া পরিবর্তন করে তাহলে 90 কিলোমিটারের মধ্যে সে কতবার ঘোড়া পরিবর্তন করবে না 12 বার ঘোড়া পরিবর্তন করবে। এবং প্রশ্নে বলছে যে প্রতিবার ঘোড়ায় পরিবর্তন করার জন্য কত সময় লাগাচ্ছে না 6 মিনিট করে লাগাচ্ছে। তাহলে এক্ষেত্রে এখানে তার সময় কত লাগবে না, এখানে তার সময় লাগবে 72 মিনিট তার সময় লাগবে। তাহলে টোটাল সময় তার কত লাগছে না, এখানে হচ্ছে কত 5 ঘন্টা প্লাস এখানে কত হচ্ছে না 72 মিনিট। তার মানে এক্ষেত্রে কত 72 মানে কত, তো 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে কত হবে না 1 ঘন্টা 12 মিনিট, তাহলে টোটাল তার সময় লাগবে 6 ঘন্টা 12 মিনিট তার টোটাল সময় লাগবে এই 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য। এবং শুধু অতিক্রম করছে ঘোড়ায় চড়ে সেটা তো নয়, প্রতি 7 কিলোমিটার অন্তর অন্তর সে ঘোড়া পরিবর্তন করছে এবং প্রত্যেকবার ঘোড়া পরিবর্তন করার জন্য সে 6 মিনিট করে সময় নিচ্ছে। তাহলে এটা ক্ষেত্রে দুটো ফেজ, একটা হচ্ছে সে সরাসরি যদি ঘোড়ায় চলে যেত তাহলে 90 কিলোমিটার যেতে কত সময় লাগতো 90/18 5 ঘন্টা। কিন্তু যেহেতু বলছে যে প্রতি 7 কিলোমিটার অন্তর সে ঘোড়া চেঞ্জ করছে, তাহলে 90 কিলোমিটারের মধ্যে কতবার সে ঘোড়া পরিবর্তন করবে না 90কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। তো 12 7 84, অনেকে বলবে তো ভাগ তো সরাসরি কাটলো না, কাটার দরকার নেই, যেটা এর মধ্যে রাউন্ড ফিগারে যাবে সেটুকুই নেবো। তার 12 7 84 কিলোমিটার চলে গেল, বাকি 6 কিলোমিটারে সে কি আর থামবে নাকি, সে থামবেই না, তার কারণ সে চেঞ্জ করে কত না প্রতি 7 কিলোমিটার অন্তর চেঞ্জ করতে, 6 কিলোমিটার আর চেঞ্জ করবে কেন, তাহলে 7 বারই সে 12 বারই তাকে থামতে হচ্ছে এবং প্রত্যেকবার থামার জন্য বা ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট সময় নিচ্ছে। তাহলে এখানে সময় কত লাগবে না 12 6 72 মিনিট বা 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 5 ঘন্টা প্লাস 1 ঘন্টা 12 মিনিট, তো এক্ষেত্রে তার টোটাল কত সময় লাগবে না 6 ঘন্টা 12 মিনিট। এবারের অঙ্ক দেখো, খুবই ছোট অঙ্ক, কিন্তু ছোট হলে কী হবে, অঙ্কটা WBCS পরীক্ষায় এসেছিল। তো অঙ্কটাতে বলছে যে 3টি গাড়ির বেগের অনুপাত 2:3:4, গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে স্পিড তাদের যে কি দিয়েছে না স্পিডের অনুপাত দিয়েছে বা গতির অনুপাত দিয়েছে, সেটা হচ্ছে কত না 2:3:4, 2:3:4। তাহলে এখানে বলছে যে দূরত্ব একই, তাহলে সেক্ষেত্রে তাদের সময়ের অনুপাত কি হবে, সময় বা টাইমের অনুপাত কি হবে। তো আজকে যে অঙ্কগুলো করালাম তার মধ্যে এই একই জিনিস সময় এবং দূরত্ব এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করিয়েছি, যেখানে স্পিড যদি মানে 3/4 অংশ যায় তাহলে সেক্ষেত্রে এই হচ্ছে সময় এত বেশি লাগছে, এখানে ঠিক তেমনি দেখো। এবং সেখানে আমরা বলেছিলাম যে স্পিড এবং টাইম এই যে এদের মধ্যে যে রিলেশান, সেই রিলেশানটা কি না রিভার্স বা অপোজিট, ঠিক আছে, ঠিক উল্টো আর কি, তাই না। তো স্পিড যদি বেশি হয় সময় তাহলে কী হবে কম হবে, বা যা হবে ঠিক উল্টো হবে। তাহলে এক্ষেত্রে ঠিক ওই ধারণার হয়ে আমরা করে ফেলতে পারবো যে স্পিডের যদি অনুপাত যদি হয় 2:3:4, তাহলে সময়ের ক্ষেত্রে কী হবে তার ঠিক উল্টো হবে। তো সেক্ষেত্রে কত হবে না 1/2:1/3 সেক্ষেত্রে কত হবে না 1/4। ব্যাস, এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে সেক্ষেত্রে তাদের যে সময়ের অনুপাত সেটা আমরা সহজে পেয়ে যাব। তো এটার জন্য কী করব 2 3 4, এটার ক্ষেত্রে কী করব এলসিএম করে নেব। তো এলসিএম করলে কত হবে 12 হবে। তো সবগুলোকে আমরা কী করব না 12 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে সরাসরি। তো 2 দিয়ে করলে কত হবে, এটা হবে 6, এটাকে 3 দিয়ে করলে এটা কত হয়ে যাবে না 3 4 12, এবং এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 3 হবে। এটার ক্ষেত্রে হবে 6, এটা 4 এবং এটা হচ্ছে 3। তো সময়ের যে অনুপাত সে সময়ের অনুপাত কত হবে না 6:4:3। অঙ্ক খুবই ছোট, কিন্তু জানা থাকলে সময় তো খুব কম লাগবে। এবং জানার মধ্যে কি আছে না সেটা হচ্ছে সময় এবং গতি এবং সময়ের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সুতরাং এদের রেশিও যদি যা হবে টাইমের ক্ষেত্রে কত হবে তার কী হবে না 1/, করে দেবো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে 2:3:4, তো সময়ের ক্ষেত্রে কত 1/2:1/3:1/4।
তো এটাকে সমান করার জন্য কী করবো, এদের এলসিএম দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে সময়ের যে অনুপাত সেটা হচ্ছে কত না 6:4:3। তো আজকে শেষ অঙ্ক দেখো, চোর পুলিশের অঙ্ক, যদিও এখানে পুলিশ নয়, এখানে কি বলছে কনস্টেবলের। তো অঙ্কটাকে আমরা দেখে নিই। অঙ্কটা বলছে এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পিছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার পার মিনিট এবং 15 মিটার পার মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে। তো এই ধরনের অঙ্ক হামেশাই আসে এবং এই অঙ্কটাও WBCS মেন পরীক্ষায় এসেছিল। তো আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো সবগুলোই ইম্পর্টেন্ট অঙ্ক, সবগুলোই পরীক্ষায় আসা অঙ্ক। তো এই অঙ্কটা আমরা করে নিই। তো এক্ষেত্রে কত বলছে যে যখন কনস্টেবল দেখতে পেল তখন চোর কত দূরে আছে না 114 মিটার দূরে তখন চোর আছে। ঠিক আছে, চোর আছে, পুলিশ যখন দেখতে পেলে, কনস্টেবল যখন দেখতে পেলে তখন অলরেডি সে 114 মিটার এগিয়ে আছে। ঠিক আছে, এবার সে ধরবে কখন না কনস্টেবলের যে গতি মানে স্পিড সেটা অবশ্যই চোরের যে স্পিড তার থেকে বেশি হতে হবে, তবেই তো ধরতে পারবে। যদি বেশি না হয় তাহলে কোনোদিনই কনস্টেবল আর চোরকে ধরতে পারবে না। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখো যে এদের যে গতিবেগ, একটার গতিবেগ কনস্টেবলের ক্ষেত্রে কত দিয়েছে না 21 মিটার পার মিনিট। ঠিক আছে, আর চোরের ক্ষেত্রে দিয়েছে কত না 15 মিটার প্রতি মিনিট এই দিয়েছে। তো এখানে একটা জিনিস দেখো যে এদের যে ডিরেকশান যেটা বা যেটাকে আমরা বলবো যে আপেক্ষিক গতিবেগ, এটা কত হবে না এদের ডিরেকশান যেহেতু একই দিকে। ঠিক আছে, যেদিকে চোর দৌড়চ্ছে কনস্টেবলও ঠিক একই দিকে দৌড়চ্ছে। তো দিক যদি একই দিকে থাকে বা ডিরেকশান যদি একই দিকে থাকে তাহলে সেক্ষেত্রে স্পিড সবসময় কী হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এখানে যে স্পিড হবে সেই স্পিডটা কত হবে এক্ষেত্রে, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 21 মাইনাস 15। তো সেক্ষেত্রে কনস্টেবল প্রতি মিনিটে কত হবে না 6 মিটার প্রতি মিনিটে চোরের থেকে এগিয়ে থাকবে, তাই না। তার কনস্টেবল যাচ্ছে প্রতি মিনিটে 21 মিটার আর চোর যাচ্ছে প্রতি মিনিটে কত না 15 মিটার। তাহলে যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে কি হবে না প্রতি মিনিটে কনস্টেবল চোরের থেকে 6 মিটার এগিয়ে যাবে। তাহলে অলরেডি চোর কতটা এগিয়ে আছে 114 মিটার এগিয়ে আছে। তাহলে প্রতি মিনিটে যদি কনস্টেবল যদি চোরের থেকে 6 মিটার বেশি যায় তাহলে ওই 114 মিটার যেতে যেটুকু সময় লাগবে সেইটুকু সময়ের পরে চোরকে কনস্টেবল ধরে ফেলবে। তাহলে সেক্ষেত্রে কত হবে না 114 তাকে আমরা সে 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 6 দিয়ে ভাগ হলে কত হবে 6 একে 6 আর 5 4 6 9 54। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 19 মিনিট। ঠিক আছে, তার মানে 19 মিনিট পরে কনস্টেবল চোরটাকে ধরে ফেলবে। তো অঙ্কর আইডিয়া শুধু এইটুকুই থাকতে হবে যে এদের কী হচ্ছে না অভিমুখ যেটা আছে বা ডিরেকশান একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে স্পিড এক্ষেত্রে কী হবে না মাইনাস হয়ে যাবে এবং অলরেডি চোর যেটুকু দূরত্ব এগিয়ে আছে সেই দূরত্বকে যদি আমরা ওই ডিস্টেন্সটা দিয়ে যেটা স্পিডটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ঠিক সেইটুকু সময়ের পরে কনস্টেবল চোরকে ধরে ফেলবে। সুতরাং অঙ্ক খুবই সোজা, কিন্তু জানা থাকতে হবে। সুতরাং পরীক্ষার হলে কিন্তু অঙ্ক জানা থাকলে যে এই অঙ্ক কিভাবে করব ভাবার দরকার নেই। ও এই অঙ্ক তো 114 মিটার এগিয়ে আছে, তাহলে এদের স্পিডের দূরত্ব কী আছে পার্থক্য কত, যেহেতু একই দিকে যাচ্ছে মাইনাস হবে। তাহলে 21 মাইনাস 15 তো 6 হবে, 114কে 6 দিয়ে ভাগ করবো, উত্তর কত হয়ে যাবে 19 মিনিট। অঙ্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং জানতে হবে যে এই অঙ্ক এভাবেই হয়। সুতরাং সেক্ষেত্রে তাহলে কিন্তু সব সময় লাগবে না, তাহলে অঙ্কগুলো যা থাকবে আমরা সবগুলোই আমরা করে আসতে পারবো। তো আজকে 10খানা ভ্যারাইটি অঙ্ক এই সময় এবং দূরত্ব চ্যাপ্টার থেকে করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে নিয়মিত যে সমস্ত ভিডিও আমি দিচ্ছি তার লিঙ্ক সরাসরি তোমাদের কাছে চলে যাবে। তো এইভাবে আমি চেষ্টা করছি নিয়মিত প্রতি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো পরীক্ষায় আসবে এই ধরনের অঙ্কগুলো আজকে তোমাদেরকে করাবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, তো দেখা হবে পরের ক্লাসে।